তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করতে জোর প্রস্তুতি বিএনপির। ঢাকার বুকে পা রাখবেন 25 ডিসেম্বর বেলা 11:55 বিমানবন্দর থেকে যাবেন এভার কেয়ারে। বাংলাদেশ বিমানের ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত 55 বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত হচ্ছে তাকে ছাড়িয়ে যায়। মানুষের যে উপস্থিতি যেটা হবে এটা হবে ঐতিহাসিক। বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠক, নির্বাচনী কৌশল ও দায়িত্ব পালনের নানা দিক নির্দেশনা, শরিকদের আসন ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত কাল। এই নির্বাচনটা সর্বকালের একটা কঠিন নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া। যুব ঐক্য আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, নিতে পারছেন চিকিৎসা। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার আশা মেডিকেল বোর্ডের, দেশবাসীর দোয়া কামনা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি, সিঙ্গাপুরে অস্ত্রোপচারের অনুমতি পরিবারের। হত্যা চেষ্টায় জড়িতরা গ্রেফতার না হলে দেশ অচল করার হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। জিআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিচার শুরুর আদেশ। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল, গ্রেফতারি পরোয়ানা। ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদ, ভিটেমাটি বিক্রি করে রাশিয়ায় নিয়ে জিম্মি। বেতন চাইলে নির্যাতন, বাধ্য করা হতো যুদ্ধে অংশ নিতে। চক্রের মূল হোতা সহ র্যাবের জালে 4 জন। এবং আইএমএফ থেকে ধার করে নয়, নিজেদের সক্ষমতায় রিজার্ভ বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতির চাপে পড়ার শঙ্কা দেখছেন না গভর্নর। বিশ্বের সবচেয়ে বেশি ঋণ খেলাপি বাংলাদেশে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করতে জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। 25 ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় পৌঁছাবেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অসুস্থ মাকে দেখতে যাবেন এভার কেয়ারে। দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। 1/11 তত্ত্বাবধায়ক সরকারের আমলে লন্ডনে চলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর আওয়ামী শাসন আমলের পুরোটাই কাটে তার নির্বাসিত জীবন। 5 আগস্ট পরবর্তী সময়ে তার দেশে ফেরা নিয়েছিল নানা জল্পনা কল্পনা। 23 নভেম্বর তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর দেশে ফেরার বিষয়টি একক সিদ্ধান্ত নয় বলে বার্তা দেন। তবে 12 ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে কেন্দ্র করে গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটি। বৃহস্পতিবার ওই কমিটি বৈঠক করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। পরে জানানো হয় বিমানবন্দর থেকে এভার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। আমরা অভ্যর্থনা কমিটি গঠন করেছি, তার আহ্বায়ক এবং সদস্য সচিব জনাব রুহুল কবির রিজভী এবং মিডিয়া সেলের প্রধান জনাব পাবেল, ডাক্তার পাবেল, সিকিউরিটি টিমের প্রধান সহ ব্রিগেডিয়ার সান সহ সরেজমিনে বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে কোথায় বসবেন এবং গাড়িতে উঠবেন এবং সমস্ত রাস্তা যে দিক দিয়ে উনি এভার কেয়ার হসপিটালে যাবেন, ওখান থেকে বাসায় আসবেন। সালাউদ্দিন আহমদ আরও জানান, শৃঙ্খলা বজায়ের পাশাপাশি অভ্যর্থনার জায়গা নিয়েও চলছে যাচাই বাছাই। নিরাপত্তার বিষয়টি আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে, সব বিভাগীয় প্রধানদের সাথে আমাদের নিরাপত্তা টিমের যিনি প্রধান এবং অন্যান্য সদস্য আছেন তারা সমন্বয় করছেন বেশ কয়েকদিন থেকে। সরকারের পক্ষ থেকে আমরা বেশ সহযোগিতা পাচ্ছি। সমাবেশের প্রসঙ্গে জানতে চাইলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঐতিহাসিক জনসমাগমের জন্য প্রস্তুতি চলছে। ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য
আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। এদিকে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে সারা দেশ থেকে ঢাকামুখী নেতাকর্মীদের জন্য 24 ডিসেম্বর 7টি রুটে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি রিজার্ভের অনুমতি চেয়ে রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি রেলপথ সচিবকে দেয়া হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছি তার কাছে। মুরসালিন, আমরা দেখলাম যে স্বদেশ প্রত্যাবর্তনে এখন দিনক্ষণ একেবারে প্রস্তুত, সেক্ষেত্রে বিএনপি কিভাবে এগুচ্ছে? রবি, আপনাকে ধন্যবাদ। আমরা প্রতিবেদনটি দেখেছি এবং সেখানে এখন পর্যন্ত যে বিষয়টি জানা গেছে যে বেশ কয়েক ধাপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন বা দেশে ফিরে আসার তার যে প্রক্রিয়াটি রয়েছে, এই প্রক্রিয়াটি নিয়ে কিন্তু 24 সালের 5 আগস্টের পর থেকে নানা জল্পনা কল্পনা ছিল, বিভিন্ন ধরনের আলোচনাও ছিল। মাঝে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা অসুস্থ হয়ে যাওয়ার পরেও কিন্তু এক ধরনের চাওয়া ছিল সবারই যে তিনি আসলে ফিরে আসবেন, এবং সেই ঘোষণাটি কিন্তু 12 ডিসেম্বরে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মধ্যে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কমিটি গঠন করা হয়েছে তারেক রহমানকে অভ্যর্থনা দেওয়ার জন্য। আমরা একটু সংবাদের মূল অংশগুলোতে দেখে আসি। যে বিষয়টি এখন পর্যন্ত বলা হয়েছে যে তিনি কোনো বিশেষ ফ্লাইটে কিন্তু আসছেন না, তিনি খুবই সাধারণভাবেই বিমানের যে বাণিজ্যিক ফ্লাইটটি রয়েছে সেখানেই কিন্তু তিনি আসছেন এবং এটি লন্ডন থেকে বাংলাদেশে যেই ঢাকায় যে বিমানটি আসে সিলেট হয়ে, এই বিমানটিতেই কিন্তু তিনি আসবেন, সেটি খুব স্পষ্ট বলা হয়েছে। এবং সময়সূচি যেটি বলা হচ্ছে যে বেলা 11:55 25 ডিসেম্বর, এটি মূলত কিন্তু বিএনপি নেতারা বলেছেন একটি বিমানের যে শিডিউল, যে সময়সূচি, সেই অনুযায়ী আসলে এই সময়টি এটির সামনে পিছনে সময় বাড়তে পারে, এরকম একটি সম্ভাবনা কিন্তু সবসময় থেকে যায়। এবং শুরুতেই এসে তিনি কিন্তু বিমানবন্দর থেকে বাসায় যাবেন না, তিনি যাবেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ারের লম্বা সময় ধরে চিকিৎসাধীন নভেম্বরের 23 তারিখ থেকে সেখানে তিনি দেখা করতে যাবেন। এবং মোটামুটিভাবে বলা চলে যে এখন পর্যন্ত যে বিষয়টি দেখা গেছে যে সারা দেশ থেকে নেতাকর্মীদের নিয়ে আসার জন্য কিন্তু ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে 7টি রুটে ট্রেনের বগি চাওয়া হয়েছে, রিজার্ভ বগি অথবা পুরো ট্রেন, এভাবে একটি বিশেষ ট্রেন কিন্তু চাওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। অর্থাৎ বিএনপি নেতারা এবং অভ্যর্থনা কমিটি যে বিষয়টি বারবার করে বলছেন যে তারা একটি ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখবেন। বিগত 55 বছরের যে সকল ঘটনা রয়েছে সেটিকে যেমন ছাড়িয়ে যাবে, আগামী 55 বছরের জন্য যেন এই ঘটনাটি একটি দৃষ্টান্ত হয়ে যাওয়ার ক্ষেত্রে একটা কথা উঠেছিল যে ট্রাভেল পাস, এটি কি এখনো চাওয়া হয়েছে বা হয়নি? রাষ্ট্রের পক্ষ থেকে কি বলা হচ্ছে বা সরকার কি বলছে? এখন পর্যন্ত যে বিষয়টি সবশেষ জানা গিয়েছিল যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি চাওয়া মাত্র তাকে আসলে দেওয়া হবে। যেহেতু খুব সময় ঘনিয়ে আসছে, অবশ্যই এই বিষয়টি খুব দ্রুততার সাথে হবে, কেননা বিএনপি নেতারা কিন্তু আজ বলেছেন সরকারের পক্ষ থেকে তারা সব ধরনের সহযোগিতা পাচ্ছেন। একই সাথে তো দলটি আবার নির্বাচনের প্রস্তুতি সেটিও নিচ্ছে, তার কি অবস্থা? আর আপনি আমাদের কাছে এই বিষয়ে আসলে একটি প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটি দেখে আসতে চাই। জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যস্ততা বেড়েছে বিএনপিতে। দল মনোনীত প্রার্থীদের প্রস্তুত করতে দিনভর চলে বৈঠক। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচনী কৌশল ও দায়িত্ব পালনে প্রার্থীদের দিক নির্দেশনা দেওয়ার কথা জানান নেতারা। এদিকে যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে শুক্রবার, আর সম্মানজনক আসন বণ্টনের প্রত্যাশা জানিয়েছেন শরিক দলের নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নানা শঙ্কা আর টানাপোড়েনের মাঝেও ভোট নিয়ে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দল মনোনীত প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয় বৃহস্পতিবার সকালে। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যরা জানান, মূলত নানা বিষয়ে দিক নির্দেশনা দিতেই ডাকা হয়েছে প্রার্থীদের। অনেক প্রার্থী আছে তো নতুন, যারা আগে নির্বাচন করে নাই, তাদেরকে একটু বোঝানো হচ্ছে। আর এই সময় নির্বাচনটা তো একটা, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে এই নির্বাচনটা সর্বকালের একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া। সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন সিনিয়র নেতারা। জানান, ভুলের ধারাবাহিকতা বজায় রেখেছে একটি দল, নির্বাচন নিয়েও চলছে ষড়যন্ত্র। 2 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিবে, সেই ভোটটাকে নস্যাৎ বা বানচাল করার জন্য একটা চক্র কাজ করছে। সেটা যদিও দৃশ্যমান না, তবে পর্যায়ক্রমে এগুলো দৃশ্যমান হবে। ভুলের দল এরা 47-এ ভুল করছে, 71-এ ভুল করছে, এখনো ভুল করতেছে। একই সঙ্গে বৈঠক হয়েছে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গেও। শরিক নেতারা জানান, দয়া দাক্ষিণ্য নয়, লড়াইয়ের ঐক্য আগামী সংসদেও ধরে রাখতে সম্মানজনক আসন সমঝোতা চান তারা। আমরা তো নিশ্চয়ই চাইবো যে একটা সম্মানজনক, একটা মর্যাদা সম্পন্ন একটা আসন সমঝোতা হবে। এবং আমি ইতিমধ্যে বিএনপি নেতৃবৃন্দকে বলেছি, আসনের ব্যাপারটা এটা কোনো তরফ থেকে কোনো দয়া দাক্ষিণ্যের কোনো বিষয় না। আর শরিকদের আসন ছাড়ের বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত আসার কথা জানিয়েছেন বিএনপি নেতারা। যুবপৎ আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো,
সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। বুধ এবং বৃহস্পতিবার 2 দিনে 200 আসনে মনোনীত প্রার্থীদের সঙ্গে বৈঠক হয় গুলশানে। অবশিষ্ট 72 প্রার্থীর সঙ্গে বৈঠক হবে শনিবার। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সেই হিসাবে এই নির্বাচন যত গণিয়ে আসছে, যারা জোট তাদের সাথে একসাথে চলা নিয়েও প্রশ্ন উঠছে। আসন কতটি ছাড়ছে বা কালকে কি আসলেই ডিসিশন হতে পারে বা কিরকম কি শোনা যাচ্ছে গুঞ্জন? রাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে, সেই তফসিলের অনেকগুলো বিধি রয়েছে, নিয়ম রয়েছে। সেই হিসেবে 29 ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলতে হবে। এই বাধ্যবাধকতা যে রয়েছে, এছাড়াও পাশাপাশি শরিক দলের পক্ষ থেকে কিন্তু এখনো তাদেরকে আসন বন্টনের বিষয়টি পরিষ্কার করা হয়নি। এখন পর্যন্ত যেটি হিসেবে দেখা গেছে 28টি আসন কিন্তু বিএনপি এখন, কারণ যখন বিএনপি শুরুতে তাদের মনোনয়ন তালিকা ঘোষণা করে তখন কিন্তু শরিকদের পক্ষ থেকে উৎসাহ প্রকাশ করে বলেছিল যে তাদের সাথে কথা বলা হয়নি। সেই একই বিষয়টি আজকেও কিন্তু বলা হয়েছে যে এই যে 272টি আসন এখন পর্যন্ত বিএনপি ঘোষণা দিয়েছে, সে কারণে কিছুটা মনোমালিন্য, দূরত্ব তাদের তৈরি হয়েছে। তবে তাদের প্রত্যাশা এই যে আসনের বন্টনের বিষয়টি, এটিকে তারা একটি সম্মানজনক হিসেবেই দেখতে চান এবং তারা চান যে তাদের যে গত 15 বছর ধরে তাদের যে সংগ্রাম ছিল রাজনৈতিক মাঠে, সেই জায়গাটিকে যেন নিশ্চিত করে এই আসনটি বলা হয়। মূলত আজকের এই যে দিনটি গিয়েছে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গুলশানে, সেখানে 2টি বৈঠক হয়েছে রাব্বি পাশাপাশি। একটি ছিল এখন পর্যন্ত 272 জন প্রার্থী যারা রয়েছেন তাদের এক ধরনের প্রশিক্ষণ শীর্ষক বিষয় রয়েছে, কারণ বিএনপি বারবার দাবি করছে যে তাদের নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে দলের বিরুদ্ধে, এবং সেইটিকে আসলে কিভাবে তারা ঠেকাবেন মাঠে প্রার্থীরা, এবং সব প্রার্থীরা যেন একই সাথে বিএনপির যে নানামুখী পরিকল্পনাগুলো রয়েছে একই সুরে বলতে পারেন, সেই বিষয়ের একটি দিক নির্দেশনা রয়েছিল। পাশাপাশি যে বিষয়টি দেখা গেছে যে শরিকদের কথা বলছিলাম আমরা শুরুতেই, তারা যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপি নেতারা লড়াইয়ে ঐক্য সংসদেও ধরে রাখতে সম্মানজনক আসক সমঝোতা চান শরিকরা। তারা কিন্তু বলছেন এটি কোনোভাবেই দয়া দাক্ষিণ্য যেন না হয় এবং তাদের প্রতি যেন সর্বোচ্চ যে সম্মানের বিষয়টি সের জন্য রাখা হয়। এবং এখন পর্যন্ত 28টি যে আসন এখনো রেখা হয়েছে এই এক ঘোষিত তালিকার বাইরে, সেই বিষয়টি আসলে শরিকরা কতখানি পাবেন তার জন্য কিন্তু মূলত আজকের রাত্রে অপেক্ষা করতেই হবে। স্থায়ী কমিটির সদস্য মেজর অফিসার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের বক্তব্য অনুযায়ী। অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং একই সাথে বিএনপির নির্বাচনী প্রস্তুতি, শরিকদের সঙ্গে বৈঠক, সব বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন এই মন্তব্য করেন। আশা প্রকাশ করেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া। এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে তিনি দোয়াও চেয়েছেন। শ্বাসকষ্ট সহ নানা জটিলতায় স্বাস্থ্যের অবনতি হলে গত 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সংক্রমণ ছড়িয়ে পড়ে হার্ট এবং ফুসফুসে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত মেডিকেল বোর্ডের অধীনে বেগম জিয়ার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার দুপুরে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন ডাক্তার জেড.এম. জাহিদ হোসেন। তিনি জানান বেগম জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল, তবে ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন তিনি। পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই, আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। এ সময় ডাক্তার জাহিদ দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান। দেশের মানুষের কাছে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য আহ্বান জানাতে চাই, যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের অকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা এবং দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আবারও সুস্থ হয়ে বাংলাদেশের রাজনীতি তথা বাংলাদেশে ওনার যথাযথ ভূমিকা রাখতে পারেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া টানা 26 দিন ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দুপুরে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এমন তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলটির পক্ষ থেকে বলা হয়,
ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অস্ত্র পাচারের অনুমতি দেওয়া হয়েছে। হাদির কিছু হলে দেশের মজলুম জনতাকে শাহবাগে জড়ো হওয়ার অনুরোধ করা হয় ওই বিজ্ঞপ্তিতে। হত্যা চেষ্টায় জড়িতরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান করে পুরো দেশকে অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দেয় ইনকিলাব মঞ্চ। জড়িতরা যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যে কোনো মূল্যে দেশে ফেরত আনতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে উল্লেখ করে দূতাবাসগুলোর নিরাপত্তার ব্যাপারে প্রতিশ্রুতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বিষয়ে কূটনীতিকদের জন্য অবহিতকরণ সভার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুর 2:30 থেকে ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, পাকিস্তান, স্পেন, নরওয়ে, শ্রীলঙ্কা, আলজেরিয়া, ব্রুনাই, তুরস্ক, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের পতাকাবাহী গাড়ি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করতে শুরু করে। এছাড়া জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বহনকারী গাড়িও পদ্মায় প্রবেশ করতে দেখা যায়। ছিল পতাকাবিহীন বেশ কয়েকটি গাড়িও। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উন্নয়ন অংশীদার, বিদেশি কূটনীতিক এবং গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের অবহিত করেন। নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে উল্লেখ করে পররাষ্ট্র সচিব পর্যবেক্ষক পাঠানোর জন্য কূটনীতিকদের আমন্ত্রণ জানান। এছাড়া সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক এবং সচেষ্ট রয়েছে বলেও জানানো হয়। দূতাবাসগুলোর নিরাপত্তার ব্যাপারেও প্রতিশ্রুতি দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ব্রিফিংয়ে ঢাকাস্থ দূতাবাসগুলোর প্রায় 40 জন কূটনীতিক উপস্থিত ছিলেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। লক্ষ্মীপুরে ভোটের অনুষ্ঠানে বিএনপি ইসলামী আন্দোলন সমর্থকদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 5, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। জিআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা, ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক সহ 13 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রসিকিউশন বলছে, জুলাই আগস্টের আন্দোলন দমনে শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, ছাত্র জনতা হত্যায় অস্ত্র হাতে মাঠে ও গুলি ছুটতে দেখা যায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্র জনতার বিপক্ষে ছাত্রলীগকে মাঠে থাকার নির্দেশনাও দেন সংবাদ সম্মেলনে। বৃহস্পতিবার জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এই 3টি বাহিনী সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে এবং নির্মম নিষ্ঠুরভাবে ছাত্র জনতার আন্দোলন দমনে তারা হত্যাকাণ্ড চালিয়েছে। আসামিরা পলাতক থাকলেও ন্যায় বিচারের পথ বন্ধ থাকবে না বলে মন্তব্য করেন তাজুল ইসলাম। ন্যায় বিচার তাদের এই পলায়নের জন্য বসে থাকবে না। এদিন আওয়ামী লীগের আমলে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে 26 জনকে গুম, নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী ও 11 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। অপহরণকালীন সময় আমি ছিলাম কি ছিলাম সেটি বিবেচ্য নয়, বরং এই যে টোটাল প্রক্রিয়া এর মধ্যে কোনো একটি সময় যদি আসামির কোনো ধরনের কন্ট্রিবিউশন থেকে থাকে তাহলে তিনি এর জন্য লায়াবল হবেন। আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন। এদিকে র্যাবের টিএফআই সেলে গুম, অপহরণ ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে 21 ডিসেম্বর আদেশের দিন ধার্য রয়েছে। এই মামলায় গ্রেফতার রয়েছেন সাবেক বর্তমান 13 সেনা কর্মকর্তা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
এছাড়াও সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গুম অধ্যাদেশে বলা হয়, কোনো ব্যক্তি 5 বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না আসলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ডিসঅ্যাপিয়ার্ড বা গুম ঘোষণা করতে পারবেন। গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তার উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কমিশনের অনুমতি ছাড়াই গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবেন। কেউ ভিটেমাটি বিক্রি করেছেন, কেউ বা শেষ সম্বলটুকু বন্ধক রেখে হাতে তুলে নিয়েছিলেন স্বপ্নের টিকিট। লক্ষ্য ছিল সুন্দর ভবিষ্যতের। কিন্তু রাশিয়ায় হাড় কাঁপানো শীতের চেয়েও ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দেশের শত শত তরুণ। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বেশি বেতনের লোভ দেখিয়ে নেওয়া হয় তাদের। শুধু নির্যাতন নয়, বাধ্য করা হয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধে অংশ নিতেও। মিরপুরে অবৈধ রিক্রুটিং এজেন্সিতে অভিযান চক্রের মূল হোতা সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে রাশিয়ায় চাকরি দেওয়ার নামে বেকার তরুণদের টার্গেট করত SRM ওভারসিজ লিমিটেড নামের একটি রিক্রুটিং এজেন্সি। চক্রের সদস্যরা কৌশলে বিশ্বাস অর্জনের মধ্যে দিয়ে রাজি করাতেন বিদেশ যাত্রার জন্য। হাজারো স্বপ্ন বুকে নিয়ে কেউ বিক্রি করেছেন ভিটেমাটি, কেউ করেছেন ঋণ। 6 থেকে 8 লাখ টাকার বিনিময়ে রাশিয়ায় পৌঁছালেও এই বিদেশ যাত্রা যে জীবনের কাল হয়ে দাঁড়াবে তা কল্পনাও করতে পারেননি তারা। সেখানে পুরো বেতন না দেওয়ার পাশাপাশি নির্যাতনের অভিযোগও করেন ভুক্তভোগীদের সদস্যরা। আমার স্যালারি আমার অ্যাকাউন্টে ঢুকে না, আমার স্যালারি 3rd-person হিসাবে আসে, কিন্তু 3rd-person যখন জানতে চাইছি যে কে এই 3rd-person লোক, আমার কেউ বলে না। আমাদের যে পাওনা টাকা, আমরা যে ক্ষতিপূরণ হয়েছে, আমাদের এই ক্ষতিপূরণগুলো আমাদেরকে বুঝিয়ে দিবে। ভুক্তভোগীদের অভিযোগ, মধ্যস্থতাকারী হিসেবে সিন্ডিকেটের সদস্যরা রাশিয়ায় থাকা কোম্পানিগুলোর কাছ থেকে বেতনের একটি অংশ আদায় করত। এর প্রতিবাদ করলেই ভয় দেখিয়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যেতে বাধ্য করা হতো। বলে তোমার যদি বেশি টাকা থাকে তুমি যুদ্ধে চলে যাও। ওনার কাছে অনেকগুলো অফিসারের নাম্বার আছে, রাশিয়ান অফিসারের নাম্বার। উনি ফোন দেয়, ফোন দিয়ে এরকম ভুক্তভোগীদেরকে সাথে সাথে 5 মিনিটের মধ্যে সব কাজ হয়ে যায়। 5 মিনিটের কাছে সেনাবাহিনীর লোক এসে গাড়ি করে আমাদেরকে নিয়ে যায়। গত বুধবার রাতে মিরপুরের দারুসালাম এলাকায় SRM ওভারসিজ লিমিটেড নামের অবৈধ রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালায় র্যাব। এ সময় চক্রের মূল হোতা সহ 4 জনকে গ্রেফতার করা হয়। মূল হোতা রুবায়েতের ভাই রাশিয়ায় অবস্থান করে সেখানে সিন্ডিকেট পরিচালনা করত, আর রুবায়েত বাংলাদেশ থেকে লোক পাঠাতো। এই নির্যাতন এবং তাদেরকে বেতন কেটে নেওয়ার পেছনে একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে। তারা এমন একটি পরিস্থিতিতে পড়ে যে পরিস্থিতি তাদের 2টি উপায় থাকে। এক হচ্ছে তারা দেশে ফিরে আসবে, অথবা তাদেরকে বলা হয় যে তুমি যদি বেশি বেতন চাও তাহলে তুমি চলমান যে রাশিয়ার যুদ্ধ আছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেই যুদ্ধে তুমি যেতে পারো। এখন পর্যন্ত প্রায় 250 জনকে বিদেশে পাঠানোর তথ্য পেয়েছে সংস্থাটি। এর আগে বাংলাদেশি 4 জন ইউক্রেন রাশিয়া যুদ্ধে গিয়ে মারা গেছেন বলেও জানায় র্যাব। কয়েকজন রাশিয়া ইউক্রেন যুদ্ধে গিয়েছেন এবং সেখানে যে তারা নিখোঁজ রয়েছেন, অর্থাৎ তারা আদৌ বেঁচে আছেন না মারা গেছেন এই বিষয়ে কোনো তথ্য নেই। পরিবারের সঙ্গে যোগাযোগ করেও তারা আমাদেরকে কোনো তথ্য দিতে পারে নাই। রাশিয়া থাকা চক্রের অন্যান্য সদস্যদের ধরতে কাজ করছে র্যাব। পরিকল্পনাটি হচ্ছে রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। প্রশান্ত মহাসাগরের সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন হামলা, নিহত 4। ট্রাম্পের হুঁশিয়ারির পরও তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা মাদুরোর। রাজশাহী ও ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে ভারতীয় আধিপত্যবাদ জুলাই 36 মঞ্চ বিক্ষোভ করেছে। এ সময় তারা ব্যারিকেড ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। এদিকে খুলনায় লং মার্চ টু সহকারী ভারতীয় হাইকমিশন অফিস কর্মসূচি পালিত হয়েছে। রাজশাহীতে পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাও করার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ভারতীয় আধিপত্যবাদ জুলাই 36 মঞ্চের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে ভদ্রার মোড়ে জড়ো হয়ে কর্মসূচি শুরু করে ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই 36 মঞ্চ। পুলিশের প্রতিরোধের মুখে এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হন তারা। পরে আবারও নগরীর ভদ্রায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচি ঘিরে ভারতীয় সহকারী হাইকমিশনের অফিসের চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিলাম, তারা আমাদের চার্জ করছে। ভারত যেহেতু আমাদের খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাহলে সেক্ষেত্রে তারা আমাদের কখনোই বন্ধু রাষ্ট্র হতে পারে না। আমরা ওনাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে কথা বলে দেখছি, তাদের দাবি দাওয়া সমূহ আমরা সঠিক জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করব। আশা করি জিনিসটার একটা শান্তিপূর্ণ সমাধান হবে। খুলনায় লং মার্চ টু সহকারী ভারতীয় হাইকমিশন অফিস কর্মসূচি পালিত হয়েছে। শান্তিদাম মোড় ঘুরে শামসুর রহমান রোডে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের দিকে যায় মিছিলটি। পরে সিভিল সার্জন অফিসের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে ছাত্র জনতা। সেই ব্যারিকেড ভেঙে আরও সামনে যাওয়ার চেষ্টা করলে কনভেনশন সেন্টারের সামনে মিছিলটি আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে কিছু সময় অবস্থানের পর কর্মসূচি শেষ হয়। মিরন আহমেদ, সময় সংবাদ। আইএমএফ থেকে ধার করে নয়, নিজেদের সক্ষমতায় দেশের রিজার্ভ বাড়াতে চান বাংলাদেশ ব্যাংক গভর্নর। নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি চাপে পড়বে না বলেও এ সময় মন্তব্য করেছেন তিনি। ব্যাংক খাতে হরিলুটের ফলে বিশ্বের শীর্ষ ঋণ খেলাপি দেশের তালিকায় প্রথম সারিতে পৌঁছে গেছে বাংলাদেশ, যার প্রধান কারণ রাজনৈতিক হস্তক্ষেপ। দুপুরে ব্যাংকিং খাতের সংস্কার, চ্যালেঞ্জ এবং উত্তরণ শীর্ষক সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। এ সময় ব্যাংকাররা বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংকিং সেক্টর সংস্কার সম্ভব নয়। সেমিনারে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, কেন্দ্রীয় ব্যাংকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাটা নিশ্চিত করতে হবে। এখানে রাজনৈতিক বা প্রভাবশালীদের প্রভাবের কাছে নতি স্বীকার করা যাবে না। এ সময় গভর্নর বলেন, নির্বাচন সামনে রেখে অর্থনীতি ভেঙে পড়ার কোনো আশঙ্কা নেই। ধার নিয়ে নয়, নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে রিজার্ভ বাড়ানোর প্রতি জোর দেন তিনি। ধার করে আইএমএফ থেকে অর্থ নিয়ে, বিশ্বব্যাংকের অর্থ নিয়ে আমাদের রিজার্ভ বাড়ানো সম্ভব নয়, উচিত না। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের জন্য প্রয়োজনে আন্দোলন করার কথা বলেন তিনি। এটা নিয়ে দরকার হলে আমাদেরকে আন্দোলন করতে হবে, আপনাদেরকে কথাবার্তা বলতে হবে সবাইকে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিচারক জীবনের ইতি টানলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। 27 ডিসেম্বর অবসরে যাবেন, তবে শীতকালীন ছুটির কারণে আজ শেষবারের মতো এজলাসে বসেন তিনি। স্বচ্ছতা আর জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের কাছে আরও নির্ভরযোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। 27 ডিসেম্বর অবসরে যাবেন দেশের 25তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শীতকালীন ছুটির কারণে বৃহস্পতিবারই শেষবারের মতো এজলাসে বসেন রেফাত আহমেদ। রীতি অনুযায়ী এদিন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়। অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতি ছিলেন প্রাতিষ্ঠানিক সততার এক সুদক্ষ কারিগর। গণতন্ত্র আমাদের অন্যতম লক্ষ্য। ওনার বক্তব্যের অন্যতম মূল মোদ্দা কথা হলো এই সংবিধান আমাদের মূল ভিত্তি, এই সংবিধানকে কেন্দ্র করেই আমাদের এগিয়ে যেতে হবে। বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রধান বিচারপতি। এ সময় স্বচ্ছতা জবাবদিহিতার মধ্য দিয়ে দেশের বিচার ব্যবস্থাকে জনগণের কাছে আরও নির্ভরযোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। We must continue strengthening public trust in the justice system through transparency, efficiency and empathy. I call upon every member of the legal community, the distinguished judges, members of the bar, legal scholars and citizens to work collectively toward a justice system that is not only respected but more significantly believed in. বিদায়ী প্রধান বিচারপতি বলেন, দেশীয় আইনি ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক মানে আইন কার্যক্রম পরিচালনা করে এশিয়ায় প্রশংসিত স্থানে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে একটি বেসরকারি টেলিভিশনের প্রোগ্রামে সংঘর্ষে জড়ালো ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপি নেতাকর্মীরা, এতে 5 জন আহত হয়েছেন। রামগঞ্জ সরকারি কলেজ মাঠে একটি বেসরকারি টেলিভিশনের ভোটের অনুষ্ঠানে এক সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারিকে প্রশ্ন করেন, যা নিয়ে উত্তেজনা দেখা দিলে ইসলামী আন্দোলন ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয় তাদের মধ্যে। এই ঘটনায় উভয় পক্ষের 5 জন আহত হন। দেখছেন রাতের সময়।
মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার দেশটির জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ ভোটে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। প্রশান্ত মহাসাগরের সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন সেনাদের হামলায় 4 জন হয়েছে নিহত। পাচারের অভিযোগে মার্কিন সেনারা একের পর এক হামলা চালাচ্ছে নৌযানে। এর ধারাবাহিকতায় বুধবার প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে কয়েকজন নিহত হয়েছে বলে জানায় হোয়াইট হাউস। ওয়াশিংটনের সামরিক চাপ ও কারাকাসের একরোখা অবস্থান দুই মিলে ক্রমেই অবনতির দিকে গড়াচ্ছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সম্পর্ক। মাদক পাচারের অভিযোগ তুলে ভেনেজুয়েলায় তেলবাহী ট্যাঙ্কার প্রবেশ ও ত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভেনেজুয়েলা। স্থানীয় সময় বুধবার দেশটি জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে মার্কিন নিষেধাজ্ঞা না মানার সিদ্ধান্ত হয়। ভোটের পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সাংবাদিকদের বলেন, ট্রাম্পের নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ সব ধরনের বাণিজ্য চালিয়ে যাবে। নিজের সিদ্ধান্ত থেকে পিছু হটতে নারাজ ট্রাম্প। বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিষিদ্ধ কোনো তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলায় প্রবেশ করতে দেয়া হবে না। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সুর মেলান তার বিশেষ দূত স্টিফেন মিলারও। তার দাবি, মার্কিন প্রতিষ্ঠানের শ্রম ও অর্থের বিনিময়ে ভেনেজুয়েলার পেট্রোলিয়াম শিল্প গড়ে উঠেছে। এ সময় দেশটির তেল বাণিজ্যের আসল মালিক যুক্তরাষ্ট্র বলেও দাবি করেন তিনি। এই চুরি করা বাণিজ্য থেকে উপার্জিত অর্থ সন্ত্রাস ও মাদকের পেছনে ঢালা হচ্ছে বলেও দাবি তার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। 2027 বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার বিবেচনায় কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বিসিবি। তাই IPL এর মাঝে 8 দিনের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুস্তাফিজকে দলে চায় বিসিবি, জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আমরা সব হিসাব কিতাব করে দেখেছি যে প্লাস মাইনাস করে যে ওর প্রেজেন্সটা আমাদের জন্য জরুরি। আমাদের এক্সিস্টিং যে স্ট্রেংথ আছে সেখানে ও থাকলে সেটা আরও বেশি শক্তিশালী হয়, সেই বিবেচনায় এটা করা। দল 28 তারিখে চলে যাবে বেঙ্গালুরুতে। ওখানে আমরা 2টো প্র্যাকটিস ম্যাচ খেলছি বিশ্বকাপের ইমিডিয়েট আগে, একটা নামিবিয়ার সাথে এবং একটা আফগানিস্তানের সাথে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশে ফিরতে ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান। মেয়ে জাইমা সহ টিকিট কেটেছেন 8 জনের। স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করতে জোর প্রস্তুতি বিএনপির। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, নিতে পারছেন চিকিৎসা। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার আশা মেডিকেল বোর্ডের। দেশবাসীর দোয়া কামনা। এবং জিআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিচার শুরুর আদেশ। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।